জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। রাজধানীর লালমাটিয়া থেকে সাবেক ক্রিকেট অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে মানিকগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ধানমন্ডি থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, আপনি সেখানে রয়েছেন, কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে মামলার বিস্তারিত জানাবেন, কিছু জানতে পেরেছেন কিনা? আমরা যে খবরটি পেয়েছি, সাবেক ক্রিকেটার সেই সাথে আওয়ামী লীগের মনোনীত যে মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়, তাকে কিন্তু লালমাটিয়ার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি জেনে থাকবেন যে 5 আগস্ট পরবর্তী সময় পর থেকে কিন্তু তিনি পলাতক ছিলেন বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, এবং আমরা পুলিশের বিভিন্ন সূত্রে কথা বলছিলাম যে আসলে তার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ রয়েছে। তারা আমাদেরকে যদি জানিয়েছিলেন যে তাদের এখন পর্যন্ত যেহেতু 5 আগস্টের আগেরকার সময়ে আন্দোলনের যে সময়গুলো ছিল, সেই সময়ে স্থানীয়ভাবে যে মামলাগুলো হয়েছে সেগুলোকে গ্রেপ্তার দেখানো হতে পারে কিনা সেটি হয়তোবা কালকে নাগাদ জানতে পারবো আমরা। একই সাথে আপনি জেনে থাকবেন যে দুদকের বেশ কয়েকটি মামলায় কিন্তু তার স্ত্রী সহ তার পরিবারের সদস্য এবং সেই সাথে তার যে অন্যান্য যে অভিযোগগুলো ছিল তার বিরুদ্ধে সব মিলিয়ে কিন্তু দেশ থেকেও একটি নিষেধাজ্ঞা আমরা কিছুদিন আগেও দেখেছিলাম। এবং আরও একটি বিষয় আপনি জেনে থাকবেন যে 2001 সালে যেহেতু তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তার পরবর্তীতে যে সময়টা ছিল 2014 এবং 18 সালে, সেই সময়টাও কিন্তু তিনি আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন। তো বলা চলে এই সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন ধরনের যে অনিয়ম থেকে শুরু করে বিভিন্ন ধরনের অর্থ পাচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। আমরা পুলিশের বিভিন্ন সূত্রে জানতে চেয়েছিলাম এবং আমরা স্থানীয় যে প্রতিনিধি রয়েছে তার মাধ্যমে জানতে চেয়েছিলাম যে আসলে মানিকগঞ্জে তাকে নিয়ে যাওয়া হয়েছে কিনা। আমরা তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে মূলত তাকে এখন পর্যন্ত মানিকগঞ্জে নিয়ে যাওয়া হয়নি, তবে তিনি পথে রয়েছেন। আর একটু আগেই, কিছু সময় আগে মূলত এই যে ধানমন্ডি এবং লালমাটির যে অংশটুকু রয়েছে রাজধানীতে, সেই জায়গা থেকে মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর একটি বিষয় আপনি জেনে থাকবেন যে 5 আগস্ট পরবর্তী যে আওয়ামী লীগের বিশেষ করে যারা এমপি ছিলেন অথবা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে ছিলেন, তাদের যে বিগত ফ্যাসিবাদী আমলের যে তাদের বিভিন্ন অন্যায় অত্যাচার, সেই সাথে বিভিন্ন ধরনের যে মামলাগুলো হয়েছিল, তো সেই মামলাগুলো পরবর্তী সময় কিন্তু একের পর এক নেতাকর্মীকে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজকের এই গ্রেপ্তার। এবং আমরা এর কিছুদিন আগেও যেমনটি লক্ষ্য করেছিলাম যে আরও বেশ কয়েকটি মামলায় কিন্তু আওয়ামী লীগের নেতাদের তাদের কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। তো আজকে যেহেতু 5 আগস্ট পরবর্তী বেশ কয়েকটি মাস হয়ে এসেছে, তারা বলা চলে আত্মগোপনে ছিলেন, তবে আজকে তাকে মানিকগঞ্জ যে ডিবি পুলিশ রয়েছে তারা কিন্তু তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আমরা সেই খবরটি পেয়েছি। তবে কালকে নাগাদ জানা যাবে যে আসলে তাকে কি ধরনের মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাজিদ, এই ছিল আমার কাছে এখনকার সর্বশেষ। ধানমন্ডি থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মিয়া আমিরুল। সংসদীয় আসনের সীমানা নিয়ে একটা স্বতন্ত্র কমিটি গঠন ও তত্ত্বাবধায়ক সরকার পুনরায় প্রতিষ্ঠা নিয়ে রাজনৈতিক দলগুলো একমত। তবে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে ঐক্যমত্য হয়নি। ফরেন সার্ভিস একাডেমিতে বেলা 11টায় দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় 8ম দিনের সংলাপ শুরু হয়, যেখানে সীমানা নির্ধারণ ও তত্ত্বাবধায়ক সরকার গঠন বিষয় নিয়ে আলোচনা হয়। সীমানা নির্ধারণ নিয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে সমর্থন জানায় জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ দল। শুরুতে আপত্তি জানালেও পরে একমত পোষণ করে বিএনপি। তত্ত্বাবধায়ক ইস্যুতে ত্রয়োদশ সংশোধনী বহাল রাখার পক্ষে বিএনপি মত দিলেও এর গঠন প্রক্রিয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি দলটি। তবে বেশিরভাগ দল চায় বিচার বিভাগ এবং রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রক্রিয়ায় যুক্ত করা যাবে না। এ নিয়ে পরবর্তীতে আলোচনা হবে জানিয়ে ডক্টর আলী রিয়াজ বলেন, দলগুলোর সহযোগিতা থাকলে চলতি মাসেই জুলাই সনদ তৈরি করা সম্ভব। বিচারাঙ্গনকে যে রাজনীতিকীকরণ করার ব্যবস্থা করা হয়েছিল সেটার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি এবং আমরা বলেছি যে রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রশ্নের সমাধান করতে হবে। সেই ক্ষেত্রে নিম্নকক্ষে একটি অল পার্টি পার্লামেন্টারি কমিটির মাধ্যমে 11 সদস্যের সেই কমিটির মাধ্যমে প্রত্যেক দল তাদের মধ্য থেকে 3 জন করে নাম প্রস্তাব করবে। কমিশনেরও প্রস্তাব ছিল যে যদি এটা আমরা ফেল করি তাহলে প্রেসিডেন্টকেই তত্ত্বাবধায়ক সরকার হিসাবে আবার সে দায়িত্বটা দেওয়া। এক্ষেত্রে প্রায় সকলেই দ্বিমত পোষণ করেছে,
টুকটাক একটু ডিফারেন্স আছে করার জন্য, এবং আমরা এটার বিরোধিতা করেছি। আমরা মনে করি প্রেসিডেন্টকে জড়ালে আমাদের যে আবার অতীতে একটা অভিজ্ঞতা আছে সেরকম জটিলতা তৈরি হতে পারে। এটা হচ্ছে একটা প্রস্তাব আকারে, যে একদম যদি কোনো প্রভিশনে কার্যকর না হয়, এটা সর্বশেষ একটা বিধান রাখতে হয়, সেই জন্য রাখা। এটা হচ্ছে যে খুব খুশি মনে রাখা নয়। আচ্ছা, আমাদের প্রস্তাবটা আমরা দেব, এই মুহূর্তে দিচ্ছি না। আমাদের আলোচনা খুব ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে এবং আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর এই মর্মে সহযোগিতা অব্যাহত থাকলে আমরা জুলাই মাসের মধ্যে একটা সনদ, জাতীয় সনদ তৈরি করতে পারব। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থায় যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন। যে কোনো মৌলিক পরিবর্তনের জন্য জনগণের ভোটে নির্বাচিত সংসদ প্রয়োজন। লিয়াজো কমিটির বৈঠক শেষে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যুগপথ আন্দোলনের শরিক বাংলাদেশ জন অধিকার পার্টি, বিজেপি, আমজনতার দল ও গণতান্ত্রিক বাম দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির লিয়াজো কমিটির সদস্যরা। সভাপতিত্ব করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে শরিক দল বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, পিআর পদ্ধতি দেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয়। এর আড়ালে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। এছাড়া জুলাই সনদ প্রকাশের বিষয়ে তিনি বলেন, কোনো রাজনৈতিক দল জুলাই সনদ ঘোষণা করলে তা হবে দলীয়। আমাদের 31 দফায় সংখ্যানুপাতিক নির্বাচনের কোনো কথা নেই। মৌলিক পরিবর্তন হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে আগামী নির্বাচনে, সেটা সংসদের মাধ্যমে পাশ করতে হবে। এই পর্যায়ে এটা আলোচনার কোনো বিষয় হতে পারে না। গণতন্ত্রের ভিত্তি শক্ত করার জন্য বিএনপি সংস্কারে ছাড় দিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে উল্লেখ করে নির্বাচনের বিরুদ্ধে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানান তিনি। পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিলে কথা বলেন তারেক রহমান। বিএনপি অনেক বিষয়ে অনেক ছাড় দিয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ জনগণ, ওই যে 12,50,00,000 যে কাউন্সিলরের কথা বলেছি, সেই কাউন্সিলরদের অধিকাংশ কাউন্সিলর আমাদের পক্ষে ইনশাল্লাহ থাকবেন, আমাদের পক্ষে ইনশাল্লাহ তারা রায় দিবেন। আমরা মেনে নিয়েছি কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয়, তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি। যারা জনগণের অধিকারের বিরুদ্ধে দাঁড়াবে, দলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসের পক্ষ নেবে, তাদের বিরুদ্ধে বারবার গণ অভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামে নাহিদ বলেন, শেখ হাসিনার পতন শিক্ষা দেয় কোনো স্বৈরাচার চিরকাল ক্ষমতার মসনদে টিকে থাকতে পারে না। যে নতুন বাংলাদেশের স্বপ্নে অভ্যুত্থান হয়েছিল তা এখনও অর্জন হয়নি। পদযাত্রায় অংশ নেন সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণ অঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় নেত্রী ডাক্তার তাসনিম জারা সহ জুলাই যোদ্ধারা। হাসিনা সরকারের পতন আমাদের মনে করিয়ে দেয়, কোন স্বৈরাচার, কোন ফেরাউন ক্ষমতার মসনদে চিরকাল টিকে থাকতে পারে না। যারাই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, যারাই মানুষের অধিকারের বিরুদ্ধে দাঁড়াবে, যারাই সন্ত্রাস, দখলদারি এবং চাঁদাবাজির পক্ষে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে বারবার গণ অভ্যুত্থান তৈরি হবে। প্রায় 7 ঘন্টা পর চট্টগ্রামের পটিয়ার বাইপাস সড়কের অবরোধ প্রত্যাহার করেছে বৈষম্য বিরোধী ও এনসিপির নেতাকর্মীরা। এদিকে রাতে পটিয়া থানার ওসি জায়েদ নূরকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্রদের উপর পুলিশের হামলার প্রতিবাদে পটিয়া বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। অবরোধ প্রত্যাহারে যান চলাচল শুরু হলেও দীর্ঘ জটের কারণে থেমে থেমে চলা শুরু করে যানবাহন। এনসিপি নেতাকর্মীরা জানান, মঙ্গলবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের জন্য পটিয়া থানার সামনে এনসিপি নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় কয়েকবার বললেও পুলিশ তাকে গ্রেপ্তারে অনীহা দেখালে বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ, এনসিপি ও বৈষম্য বিরোধীদের সংঘর্ষ বাধে। এতে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হন। তারই জেরে
সকালে থানা ঘেরাও করেন তারা। এরপর দুপুরে পটিয়া বাইপাস মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। সড়কে টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেড তৈরি করে যান চলাচল বন্ধ করে দেন। এতে ওই সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে সমাধান চেষ্টা করে। পরে সন্ধ্যা 7টার দিকে 7 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করেন তারা। এটা মূলত ছিল আমাদের ডিস্ট্রাক্ট করা, আমাদেরকে ডিস্ট্রাক্ট করে আমাদেরকে অপ্রস্তুত করে ফেলে, অপ্রস্তুত করে আমাদের উপর হামলা করা শুরু করে। আমরা অনেকক্ষণ ধরে বসে থাকছি জ্যামে, গাড়ি কোনো ছাড়তেছে না, শুধু বলতেছে ছাড়তেছে। রাত্রে আমার ফ্লাইট, গাড়ি এভাবে বন্ধ, আমি কিভাবে যাবো? ভোগান্তি তো হচ্ছে, আমরা যাবো চট্টগ্রামে এগুলো মাল নিয়ে। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধে কার্যকর ব্যবস্থা তৈরি করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে নৈতিক মান বজায় রেখে গণমাধ্যমকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার যমুনায় বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ এবং ইউনেস্কোর কর্মকর্তা মেহেদি বেনচেলাহর সঙ্গে সাক্ষাতে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, বিশ্বের প্রধান সমস্যা হলো মিথ্যা তথ্য। বিষয়টিকে ক্রমাগত বোমা বর্ষণের সাথে তুলনা করেন তিনি। ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি নিয়মিত গণমাধ্যমও অনেক বিভ্রান্তিকর তথ্যের উৎস বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। আদালত অবমাননার মামলায় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটি 5 আগস্টের পর তার বিরুদ্ধে প্রথম কোনো মামলার রায়। সেই সাথে আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার এই রায় ঘোষণা করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। এদিন 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি ফাঁস হওয়া শেখ হাসিনার অডিও বক্তব্য সরাসরি শোনেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টে গণহত্যার বিচার প্রক্রিয়ার সাথে যারাই জড়িত তাদের হত্যার হুমকি দিয়েছেন শেখ হাসিনা, তা তার বক্তব্যে প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে বলেন, শেখ হাসিনার 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি, সবার তালিকা চেয়েছেন। এই বক্তব্যের কারণে মামলার সাক্ষীরা ভয়ভীতি পেয়েছেন এবং বিচার প্রক্রিয়ার বাধা তৈরি হয়েছে। যেদিন তারা গ্রেপ্তার হবে সেদিন থেকেই সাজা কার্যকর হবে। আদালত আজকে সকলের আর্গুমেন্ট শুনে এবং সিআইডির যে ফরেনজিক রিপোর্ট সেটাকে বিশ্লেষণপূর্বক এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারাই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন 1973-এর 11-4 ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 1 শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে। ফ্যাসিবাদ পতনের মূল লক্ষ্য ছিল দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। তবে ফ্যাসিবাদ বিদায় নিলেও সেই লক্ষ্য পূরণ হয়নি। শেরেবাংলা নগরে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন নজরুল ইসলাম খান। তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগ তখনই পূর্ণতা পাবে যখন দেশের জনগণ ভোটাধিকার ফিরে পাবে। বিএনপির বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তারা জাতীয় ঐক্যের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। এ সময় ভোলায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নিয়ে বলেন, কেউ অপরাধে জড়ালে দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যতটা ঘটে তার চেয়ে বেশি সমালোচনা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। লক্ষ্যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম, সেই লক্ষ্য এখনো অর্জিত হয় নাই। এখনো বাংলাদেশের জনগণ তাদের যে মৌলিক অধিকার, তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারে না। আমরা সেই জন্য মনে করি এই মুহূর্তের প্রধান কাজ
শহীদদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একটা মানবিক, একটা গণতান্ত্রিক, একটা প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের শাসন কায়েম। সোহরাওয়ার্দী উদ্যানে সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে সমাবেশ প্রমাণ করে বিএনপিকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় নাগরিকদের করণীয় বিষয়ক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ষড়যন্ত্র করতেই নতুন করে পিআর ছাড়া সংস্কার হবে না বলে দাবি করা হচ্ছে। সরকারের 11 মাস পার হলেও এখনও সংস্কার শেষ করতে পারেনি। কবে নাগাদ সংস্কার শেষ হবে প্রশ্ন রেখে তিনি আরও বলেন, দেশের মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আত্মবিশ্বাস জন্মেছে। এ সময় ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের দাবি জানান তিনি। যখনই লন্ডন প্রত্যাশা পূরণের অপেক্ষায়, তখনই সোহরাওয়ার্দী উদ্যানে এই মিটিং করে, সভা করে আরো 2-4 জন রাজনৈতিক নেতাকে নিয়ে পিআর, সংখ্যানুপাত, নতুন পদ্ধতি, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আজকে আবার দেখি এই ষড়যন্ত্রগুলো আবার কেন শুরু হয়েছে। নির্বাচন কমিশন যৌক্তিকতা বিবেচনা করে জাতীয় নাগরিক ঐক্যকে দলীয় প্রতীক কেটলির পরিবর্তে শাপলা অথবা দোয়েল দিবে বলে প্রত্যাশা করে দলটি। বুধবার বিকেলে সিএসির সাথে এ নিয়ে বৈঠক করতে নির্বাচন কমিশনে আসেন 3 সদস্যের প্রতিনিধি দল। দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার বলেন, গেল 17 জুন দলের পক্ষ থেকে পছন্দক্রম অনুযায়ী প্রথমে শাপলা এবং দোয়েল প্রতীক চেয়ে আবেদন করা হয়েছে। আরও একটি দল 22 জুন শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছে উল্লেখ করে তিনি বলেন, এখন সরকারি দল বলে কিছু নেই যে কেউ বিশেষ কোনো সুযোগ সুবিধা পাবে, সেটা প্রত্যাশিতও না। এখন নতুন বাংলাদেশে আছি, যেখানে আসলে কোনো সরকারি দল বলে কোনো কিছু নাই যে তারা বিশেষ কোনো সুযোগ সুবিধা পাবেন, এবং সেটা আমরা প্রত্যাশাও করি না। যদি নতুন এই গেজেটভুক্ত হয় শাপলা কিংবা দ্বিতীয় আমাদের পছন্দ অনুযায়ী দোয়েল, সেক্ষেত্রে অবশ্যই আমরা যেহেতু 17 তারিখে আবেদন করেছি এবং তার পরবর্তী সময়ে একই মার্কার নিয়ে আবেদন হলেও আমরা আসলে সেটা প্রাপ্য। এনবিআরের আন্দোলনের কারণে আইএমএফকে চিঠি দিতে হয়েছে, যা বিব্রতকর ছিল বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এসএমই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, ডিসেম্বরের মধ্যে শেষ হবে এমন কিছু সংস্কার কাজ চলমান রয়েছে। বর্তমানে এসএমই এর অর্থায়ন একটা বড় সমস্যা বলে উল্লেখ করেন তিনি। যেমনি হোক আমি রিফর্ম করে কিছুটা ডিসেম্বরের মধ্যে কতগুলো মেজর, যেটা অলরেডি শুরু হয়েছে। ব্যাংক করবে, ব্যাংকের তো একটা সময় লাগবে, কারণ ব্যাংক রিস্ট্রাকচার করা সময়ের ব্যাপার। মানে দুর্বল ব্যাংক কী করবে এগুলো, এবং অ্যাসেটগুলো কী করবে। আরেকটা জিনিস হলো ব্যাংকের প্রবলেম হচ্ছে যারা ডিপোজিটার তাদের টাকা দিতেই হবে, এটা হলো ফার্স্ট প্রিন্সিপাল। এনবিআরের ব্যাপার আপনারা জানেন, এই রিপোর্টিংয়ে আমাদের অনেক ঝামেলা হয়েছে। আইএমএফের মিটিং আগে, ওয়ার্ল্ড ব্যাংকের মিটিংয়ে তা আমাকে চিঠি লিখতে হয়েছে পার্সোনালি। সচিব চিঠি লিখেছে, ওয়ার্ল্ড ব্যাংক ভাইস প্রেসিডেন্ট বলে সচিবের চিঠি আমি কগনিজেন্সে নেব না। পলিসি মেকার, ফাইন্যান্স অ্যাডভাইজারকে লিখতে হবে যে আমরা কমিটি, আই হ্যাড টু রাইট এ লেটার। চট্টগ্রাম বন্দরের কাস্টমস কমিশনারকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি সম্পূর্ণই এনবিআরের এখতিয়ার। তবে কাজ বন্ধ করে সরকারকে জিম্মি করার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। নৌপরিবহন মন্ত্রণালয়ে বন্দর ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, আপাতত 6 মাসের জন্য চট্টগ্রাম নিউ মোরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকে দেয়া হচ্ছে। এর মধ্যে দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলাপ আলোচনায় অগ্রগতি হলে প্রতিষ্ঠানটিকে দীর্ঘমেয়াদে বন্দর পরিচালনার দায়িত্ব দেয়া হতে পারে। এতে করে রাজস্ব আয় 20 থেকে 25% বাড়বে বলে আশা করা হচ্ছে। ডিপি ওয়ার্ল্ড বন্দর পরিচালনার পাশাপাশি আরও বিনিয়োগ করার আশ্বাস দিয়েছে। তবে যে চুক্তি করা হোক না কেন দেশের স্বার্থ রক্ষা করেই করা হবে বলে আশ্বস্ত করেছেন উপদেষ্টা। এছাড়া বন্দরে এতদিন ধরে যারা কাজ করছেন তাদের কারো চাকরি হারানোর ভয় নেই বলে জানান তিনি।
ডিপি ওয়ার্ল্ড বিশ্বের ৮০টিরও বেশি দেশে বন্দর পরিচালনা করে থাকে। ওনারা বন্ধ রেখে পুরো দেশকে একটা জিম্মি করে ফেলেছিলেন না, এই জন্য আমি এই তো কথা বলতে চাই না। পুরো দেশকে জিম্মি করার কারোর দায়িত্ব তো কাউকে দেওয়া হয় না। আমাদের তরফ থেকে পোর্টকে অথরাইজ করা হয়েছে, আমাদের এবং সরকারের তরফ থেকে পোর্ট যে কাউকে নিয়োগ দিতে পারে, কিন্তু এই অল্প সময়ের জন্য আমরা যেটা পোর্টকে সাজেস্ট করেছি যে নেভিকে দেওয়া হোক, এবং সেটা এর দিক থেকেও সাজেশন চলে যাবে। সেই জন্য ওনারা নেভির সাথে কন্ট্যাক্ট করেছেন। আজকে তাদেরকে ডেকেছিলাম শোনার জন্য যে তারা কীভাবে কী করবে। কুমিল্লার মুরাদনগর এবং ভোলায় নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের সাথে সাথে আইনের আওতায় আনা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিএআরসিতে কৃষি বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, মুরাদনগরের মতো কোনো ঘটনা যেন দেশে না ঘটে সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও কৃষি বিষয়ে তিনি বলেন, সবজির সংরক্ষণের জন্য সারা দেশে ছোট বড় ১০০টি কোল্ড স্টোরেজ করার কাজ করছে সরকার। বৃষ্টির পানি ধরে রাখার পাশাপাশি খাল খনন সহ বিভিন্ন কৃষি খাতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রতিরোধের ব্যবস্থা দেখলে আমরা কিন্তু সবাই সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। আপনারা বলতে পারবেন একটা লোকের আমরা আইনের আওতায় আনিনি, সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। যেহেতু আপনার ওই জায়গার একটা প্রশ্ন উঠালেন, এই জন্য গতকালকে আমার একজনে জিজ্ঞেস করছিল ওই উপদেষ্টা লাইসেন্স পেল কিভাবে। নিম্নে বর্ণিত পদধারী ব্যক্তিবর্গের লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত আয়কর পরিশোধের বাধ্যবাধকতা থাকবে না। এরা হলো স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সমপর্যায়ে সম্পন্ন ব্যক্তিবর্গ। 2024-25 অর্থবছরে আমদানি ব্যয় $71.14 বিলিয়ন নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। বলেন, ব্যাংকের সুদের হার কমানোর পাশাপাশি ব্যবসায়ীদের আস্থা ফেরাতে কাজ করা হচ্ছে। বলেন, ব্যাংকের সুদের হার কমানোর পাশাপাশি ব্যবসা বাণিজ্যের পরিবেশ তৈরিতেও কাজ করা হচ্ছে। তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের মধ্যে ফের আস্থা ফিরে আসছে, নতুন বিনিয়োগের সাড়া মিলছে। রিজার্ভও সন্তোষজনক বলেও জানান তিনি। নর্মাল যে ইম্পোর্ট এলসিগুলো সেগুলো আমরা প্রায় $71 বিলিয়ন এক বছরে পরিশোধ করছি। তার মানে অর্থনীতির একটা সক্ষমতার একটা পরিচয় পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এতে জনগণ উপর একটা আস্থা সৃষ্টি হবে, ব্যবসায়ীদের আস্থা সৃষ্টি হবে, এবং ব্যবসায়ীরা কিন্তু অনেকেই ইনভেস্ট করতে আগ্রহী, কিন্তু তারা বোঝার চেষ্টা করতেছে আসলে স্টেবিলিটি চাচ্ছে। রাজধানী বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা ও বিস্ফোরণ হয়েছে। সেখান থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, কখন এ ঘটনা ঘটেছে, কেউ আহত হয়েছে কিনা, এনসিপির নেতাকর্মীরা কি বলছেন এ বিষয়ে জানাবেন। সাজিদ, আমি রয়েছি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনের যে সড়কটি রয়েছে সেখানে। আমরা 12টার কিছু আগে কিন্তু খবর পেয়েছি যে এনসিপির যে পদযাত্রা, জুলাই পদযাত্রার যে গাড়িটি রয়েছে সেখানে হামলা করা হয়েছে। এটি মূলত ছিল ঢাকা মহানগরী দক্ষিণের যে পদযাত্রা, সেই পদযাত্রারই। আপনি এখন যে বিষয়টি লক্ষ্য করছেন, এখানে কিন্তু নেতাকর্মীরা তারা তাদের যে প্রতিবাদ সেটি কিন্তু তারা করছেন, এবং তাদের যে বক্তব্যগুলো এখানটায় ফুটে উঠেছে সেটি হচ্ছে মূলত তারা যেটি বলছেন যে বিগত কিছুদিন আগেও যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের যেই দলের সাধারণ সম্পাদক আক্তার হোসেনকে কেন্দ্র করে যে মূলত ককটেল মারা হয়েছিল, তারা যেটি বলছেন যে সেই সময়ে মূলত তাদের যে বিচার কাজ সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি, যার ফলে কিন্তু যে স্বৈরাচারের যেই দোষরা রয়েছে কিংবা যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু দলটিকে কেন্দ্র করে একের পর এক ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন ধরনের বাধা তাদেরকে করছে মূলত। এবং আরো একটি বিষয় আপনি জেনে থাকবেন যে জুলাই কে
ধারণ করে যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের বলা চলে 1 বছর পূর্তি, সেই হিসাবে কিন্তু এনসিবির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু জুলাই যে প্রথম শহীদ বলা হয়ে থাকে মূলত আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে তারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু তাদের যে কর্মসূচি সেটি চলছে। তারই অংশ হিসেবে বলা চলে আমরা এখানে যেমনটি দেখতে পেয়েছি যে এনসিবির অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ উত্তর থেকে শুরু করে অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলো মূলত তাদের যেই কার্যক্রম সেটি চালাচ্ছে। তো এটি মূলত সেটির একটি অংশ ছিল যেটি মূলত ঢাকা মহানগর দক্ষিণের একটি পদযাত্রা, জুলাই পদযাত্রা, যার মাধ্যমে কিন্তু তারা জুলাই আন্দোলনের যে স্মৃতি চারণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বক্তব্যগুলো তারা দিচ্ছেন। এখানে তেমনটি যারা বলছেন যে কোনো ধরনের ককটেল বিস্ফোরণ কিংবা কোনো ধরনের সহিংসতার মধ্য দিয়ে তাদের যেই জুলাই যাত্রা কিংবা তাদের যে জুলাইয়ের যে স্মৃতি, তাদের জুলাইয়ের মধ্য দিয়ে তাদের যে বাংলাদেশ, নতুন বাংলাদেশের যে প্রেরণা কিংবা তাদের যে উদ্যম, সেই জায়গাগুলো কিংবা সেগুলো কিন্তু কোনোভাবে দমিয়ে রাখা যাবে না। তারা কিন্তু সেই বিষয়গুলো বলছেন মূলত, আমরা সেটি দেখানোর চেষ্টা করছিলাম। এবং কিছু সময় আগেই যেমনটি আপনাকে শুরুতে দেখানোর চেষ্টা করছিলাম, তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের যাত্রা তারা শুরু করেছেন এবং একের পর এক মিছিলে তাদের যে পুরনো সেই মিছিলগুলো রয়েছে, আবু সাইদ মুগ্ধ তথা তাদের যে জুলাই অভ্যুত্থানে যারা প্রথম দিকে তারা শহীদ হয়েছিলেন কিংবা তারা প্রথমেই তাদের জীবনের মাধ্যমে যে আসলে মূলত এই আন্দোলনের গতিবেগ তাদের অন্য মাত্রা নিয়ে গিয়েছিলেন, তারা কিন্তু সেই ধরনের স্লোগানগুলো দিচ্ছেন। এবং আপনি জেনে থাকবেন যে এনসিবি যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা একটি প্ল্যাটফর্মের পরবর্তী তারা একটি রাজনৈতিক দল করে নেয়। তো পরবর্তীতে তাদের যে রাজনৈতিক দল সেটি কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি তাদের রাজনৈতিক কার্যক্রম চালাতে গিয়ে তারা বিভিন্ন ধরনের তারা যেটি বলছেন যে তাদেরকে বিভিন্ন ধরনের সহিংসতার মুখোমুখি হতে হয়েছে। তাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে সেই সাথে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ তারা কিন্তু সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম। এবং আপনি যেমনটি শুরুতে বলছিলেন যে তাদের যে জুলাই পদযাত্রার যে গাড়িটি ছিল সেখানে মূলত যে ককটেল বিস্ফোরণ হয় তার মাধ্যমে কিন্তু তারা যেটি বলছেন যে কোনোভাবেই তাদের যে জুলাই পদযাত্রা সেটি কোনোভাবেই তারা বন্ধ করতে পারবে না। তারা কিন্তু সেই বিষয়টি এখান থেকে বলছেন। আমরা সরাসরি যুক্ত রয়েছি, সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি। এখানকার যে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু বলা চলে এই মধ্যরাতেও তাদের যে স্লোগানগুলো একের পর এক স্লোগানগুলো দিয়ে যাচ্ছেন, যেগুলো মূলত 24 জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বিভিন্নভাবেই সেই স্লোগানের সাথে মানুষ পরিচিত। তারা কিন্তু সেই ধরনের স্লোগানগুলো একের পর এক দিয়ে যাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে কোনোভাবেই তারা কোনোভাবেই সাজিদ, আপনি যেমনটি লক্ষ্য করছেন মিছিলটি কিন্তু বাংলা মোটর হয়ে শাহবাগ অভিমুখে তারা যাচ্ছেন এবং একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন যে এনসিপি যেহেতু নতুন রাজনৈতিক দল, তাদের যে বিভিন্ন সময় থেকে কিংবা তাদের যে পদযাত্রা, তাদের যে পদচারণা, তারা কিন্তু শুরু থেকে যেমনটি বলে আসছেন যে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি ধারা, নতুনভাবে তাদের যেই পদচারণা তারা কিন্তু সেটি বলছেন। এবং আরেকটি বিষয় যেটি অভিযোগ করছেন মূলত আগেরকার সময় যে রাজনৈতিক যে কালচার হয়ে আসছে, যে দুর্নীতি, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিষয়গুলো খুব সহজেই কিংবা খুব ভালোভাবে হয়ে আসছে। তারা যেটি বলছেন তাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এর মধ্য দিয়ে তারা নতুনভাবে রাজনৈতিক যে চর্চা তারা কিন্তু সেটি করবেন। এরই মধ্য দিয়ে আমরা কিন্তু একের পর এক স্লোগানে আপনাকে হয়তো বা সাজিদ আপনি হয়তো লক্ষ্য করছেন এখানটায় কিন্তু এরই মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এর মধ্য দিয়ে মূলত নেতৃবৃন্দ তারা তাদের যে প্রতিবাদ মিছিল তারা কিন্তু সেটি নিয়ে সামনে
এগোচ্ছে এবং একের পর এক স্লোগান দিচ্ছে যে মূলত কোনোভাবেই হামলা করে তাদেরকে কোনোভাবেই হামলা করে এটি করা যাবে না বলে তারা কিন্তু মূলত সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছিলেন। এবং আমরা মূলত সেই মিছিলেই বিভিন্ন ধরনের যে প্রতিবাদী কণ্ঠস্বরগুলো আমরা কিন্তু সেটাই শুনতে পাচ্ছি। সাজিদ, এই ছিল আমার কাছে রাজধানীর বাংলা মোটর থেকে এখনকার সর্বশেষ। বাংলা মোটর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মিয়া আমিরুল। 12 কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম 39 টাকা কমিয়ে 1364 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। বুধবার ভোক্তা পর্যায়ে জুলাই মাসের জন্য এলপি গ্যাসের নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে 12 কেজি সিলিন্ডারের দাম ছিল 1403 টাকা। নতুন এ দাম সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। একই সঙ্গে কমেছে অটো গ্যাসের দামও। প্রতি লিটার অটো গ্যাসের দাম 1 টাকা 84 পয়সা কমিয়ে 62 টাকা 46 পয়সা নির্ধারণ করা হয়েছে। জুন মাসে প্রতি লিটার অটো গ্যাসের দাম 64 টাকা 30 পয়সা ছিল। বিদেশিদের কাছে চট্টগ্রাম বন্দরের ইজারার উদ্যোগ ও রাখাইনে মানবিক করিডোরের প্রতিবাদে যশোরে মশাল মিছিল করেছে ছাত্র জনতা। বুধবার সন্ধ্যায় যশোর টাউন হল ময়দান থেকে এই মিছিল বের করা হয়। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বন্দর ইজারা, মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্য নিয়ে সমালোচনা করেন বক্তারা। এ সময় সাংস্কৃতিক ঐতিহ্য বিনষ্ট, ভাস্কর্য ও বাউল আখড়ায় হামলা বন্ধ ও জড়িতদের বিচারের দাবি জানান তারা। পরে টাউন হল মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজা উপত্যকায় 60 দিনের অস্ত্রবিরতির শর্ত মেনে নিয়েছে ইসরায়েল, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শর্তগুলো কি সেটি স্পষ্ট করেননি তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, যুদ্ধে ইতি টানতে সব পক্ষের সাথেই কাজ করছে যুক্তরাষ্ট্র। শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে কাতার আর মিশরও। তবে এ বিষয়ে এখনও কিছু জানায়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, হামাস যদি জিম্মিদের মুক্তি দিয়ে আত্মসমর্পণ করে তবে বৃহস্পতিবারই থেকে গাজায় যুদ্ধ বন্ধ হবে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় নিহত হয়েছেন 67 ফিলিস্তিনি। আর গত 5 সপ্তাহে উপত্যকাটিতে মার্কিন সমর্থিত ত্রাণকেন্দ্রে তাদের হামলায় নিহত হয়েছেন 600 ফিলিস্তিনি। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক ছিন্ন করার বিষয়টি এবার আইনের মাধ্যমে চূড়ান্ত অনুমোদন দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দখলদার ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ শেষে ইরান জানায় তারা IAEA-কে আর কোনো সহযোগিতা করবে না। এরপর দেশটির সংসদে এ সংক্রান্ত বিলও পাশ হয়, যা বুধবার আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরপর আইনটি তাৎক্ষণিকভাবে কার্যকরের নির্দেশও দেয়া হয়েছে। IAEA থেকে বের হয়ে যাওয়ায় এখন এ সংস্থার নজরদারিতে থেকে ইরানকে আর পারমাণবিক কার্যক্রম চালাতে হবে না। ইরানের দাবি, তাদের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালাতে ইসরায়েলকে সহযোগিতা করেছে IAEA। তবে সংস্থাটি এ অভিযোগ অস্বীকার করেছে। মৃত্যুর পর একজন উত্তরসূরি থাকার কথা নিশ্চিত করেছেন তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামা। এক ভিডিও বার্তায় তার অনুসারীদের উদ্দেশ্যে এ ঘোষণা দেন তিনি। এর মধ্য দিয়ে 600 বছরের পুরনো দালাই লামার প্রতিষ্ঠানের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে বলে মনে করছেন বৌদ্ধ ধর্ম অনুসারীরা। যদিও তার এ ঘোষণার বিরোধিতা করছে চীন। বেজিং বলছে দালাই লামার উত্তরাধিকার চীনের অভ্যন্তর থেকে নির্বাচিত হবে এবং অবশ্যই চীন সরকারের তাতে অনুমতি থাকতে হবে। এদিকে নারী এশিয়ান কাপে কোয়ালিফাই করলেও উদযাপনটা শেষ ম্যাচের জন্য জমিয়ে রেখেছেন বলে জানিয়েছেন মিয়ানমারকে হারানোর মূল কারিগর ঋতুপর্ণা চাকমা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। থেকে যে এত কষ্ট করে সারা বছর ট্রেনিং করি, আমরা এত কষ্ট করছি, সো আমাদের লক্ষ্য ছিল যে ম্যাচ বাই ম্যাচ উইন হয় এবং টার্গেট ছিল কোয়ালিফাই
করা। এখনও আমাদের একটা ম্যাচ বাকি আছে, তো ওই ম্যাচটা যদি আমরা ভালো রেজাল্ট করতে পারি অবশ্যই আমরা সেলিব্রেট করব। হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া সেঞ্চুরিতে এক ধাপ এগিয়ে ঋষভ পন্থ টেস্টের ব্যাটিং র্যাঙ্কিংয়ে উঠে এলেন 6 নম্বরে। বোলারদের মধ্যে নজর কেড়েছেন হ্যাজেলউড ও সিলস। অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজের প্রথম টেস্টে 134 ও 118 রানের দুর্দান্ত ইনিংস দুটি পন্থকে এনে দিয়েছে ক্যারিয়ার সেরা 801 রেটিং পয়েন্ট। ইংল্যান্ডের জয়ের নায়ক জো রুট রয়েছেন শীর্ষে। বেন ডাকেট ক্যারিয়ার সেরা 787 পয়েন্টে র্যাঙ্কিংয়ের 8 নম্বরে। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড 3 ধাপ এগিয়ে এখন 10 নম্বরে। বোলারদের মধ্যে জশ হ্যাজেলউড 5 উইকেট ও জেডেন সিলসের ইনিংসে 5 উইকেট তুলে নেয়া পারফরমেন্স তাদের এনে দিয়েছে যথাক্রমে 4 ও 9 নম্বর অবস্থান। শীর্ষে আছেন ভারতের পেসার জসপ্রীত বুমরা। অলরাউন্ডারদের তালিকায় এখনও শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।